ক্লাস শুরু। আগের দিন আমরা ব্যক্তবীজি পড়ে ফেলেছিলাম। আজকে আমরা একটু গুপ্তবীজিটা পড়ি। এটা বেশি ডিটেলসে যাব না। কেন? কারণ তোরা ক্লাস 10-এ সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পড়েছিলি। ওই দ্বিনিষেকটাই তোদের আছে এবং ছায়া প্রকাশনীর বইটা নেই টোটাল বই। তাহলে যেহেতু তোরা গুপ্তবীজি উদ্ভিদের কি কি পড়েছিস বলতো? ওই যে প্ল্যান্টের চ্যাপ্টারে গুপ্তবীজি উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ পড়েছিস, কাণ্ড পড়েছিস, পাতা পড়েছিস। সেম জিনিস এখানে আবার দেওয়া আছে, তাই আমি এত ডিটেলসে যাব না। আবার ক্লাস 10-এ তোরা দ্বিনিষেক পড়েছিস। এবার দ্বিনিষেকে জানিস যে ভ্রূণস্থলীর মধ্যে সহকারী কোষ থাকে, ডিম্বাণু, মাঝখানে নির্ণীত নিউক্লিয়াস, আর তিন পাশে কি থাকে? প্রতিপাদ কোষ সমষ্টি। এইবার পুংগ্যামেট একটা এসে ডিম্বাণুর সঙ্গে যুক্ত হয়, আর একটা হচ্ছে আমাদের কি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়। তাহলে এই দুইটা আমাদের তৈরি করে কি? জাইগোট। আর এই তিনটা আমাদের তৈরি করে কি? শস্য। এবং শস্য হয় ট্রিপ্লয়েড। এইটুকু জানলেই তোর কাজ শেষ। তো পরবর্তী পড়া এতটুকুই পড়বি। এবার দ্বিবীজপত্রী দুই ধরনের হয়, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। একবীজপত্রী উদাহরণ হচ্ছে ধান, ভুট্টা। দ্বিবীজপত্রী উদাহরণ হচ্ছে তো আম। এবার দ্বিবীজপত্রী উদ্ভিদেরও সেম, কাণ্ড পড়েছি, পাতা পড়েছি, মূল পড়েছি। তা এখানে আমি আর পড়াতে যাব না। ঠিক আছে? তো উদ্ভিদ রাজ্য থেকে তোদের এই উপরের গুলো ইম্পর্টেন্ট। উপরের যেগুলো আমি পড়িয়েছিলাম সেগুলো ভালো করে পড়বি। এখানে তোকে গুপ্তবীজি উদ্ভিদ সম্বন্ধে পড়ার দরকার নেই। এবার গুপ্তবীজি কেন বলে একটু সবাই জানে। এখানে বীজটা আমাদের ফলের তুলনায় ফলের ভেতর কি থাকে? লুকানো থাকে, তার জন্য এটাকে আমরা গুপ্তবীজি বলি। আমাদের কাহানি শেষ। এবার 5 রাজ্য শ্রেণীবিন্যাস আমরা আর.এইচ. হুইটেকারের পড়েছিলাম। এবার আমি দেখিয়ে দিই জিনিসটা। হয়ে গেল। এই কাজের সময় যে খুঁজে পাওয়া যায় না, মেজাজটা খারাপ। যাকগে, আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে ছিল মনেরা, প্রোটিস্টা, তারপর হচ্ছে ছত্রাক, অ্যানিমালিয়া, আর হচ্ছে আমাদের কি প্রাণী রাজ্য। তার মধ্যে প্রাণী আর উদ্ভিদ রাজ্য পড়লাম। আমরা আজকে পড়বো ছত্রাক সম্বন্ধে। নোট বানানো আছে টোটালটাই, যতটা প্রয়োজন হবে ততটাই তুই পড়বি। আমি শুধু তোকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এখানে যে কোথা থেকে কি এবং কেমন করে আসলো। এবং এখানে অনেক এনসিইআরটির পার্ট আছে, প্লাস তার সাথে সাথে কিছু কোশ্চিনও দেওয়া আছে। তো চলো দেখা শুরু করো। সবার প্রথমে আমাদের এই যে ছত্রাক কথাটা কোথা থেকে শেষে দেখ। এই যে দাঁড়া, আমি ট্রাচ উইথড্র একটু লেখাটা নজর দিবি, হ্যাঁ। এই যে কথাটা আসছে ল্যাটিন শব্দ ফাঙ্গার থেকে, যার অর্থ কি? দ্রুত বৃদ্ধি পাওয়া। যেমন এই যে ব্যাঙের ছাতা বা যেটাকে আমরা অ্যাগারিকাস বলি, এখানে দেখা আছে না যে অ্যাগারিকাসের ছবি। এই অ্যাগারিকাসের এই টোটাল অংশটাকে বলে ফল দেহ। কি বলে? ফল দেহ। এবং এই ফল দেহটা কেবলমাত্র যেখানে আমাদের ভেজা ভেজা আর্দ্র পরিবেশ থাকবে সেখানেই তৈরি হয়। এবার বৃষ্টি পড়লে যেহেতু আর্দ্রতা বেশি হয়ে যায়, তাই বৃষ্টির দিনে আমরা ফাঙ্গাসকে বেশি দেখতে পাই। ক্লিয়ার? এইবার এই কি আগাচ্ছে না কেন? তাহলে দেখতো উপরে যে ফাঙ্গার থেকে এসেছে, যার মানে দ্রুত বৃদ্ধি পাওয়া। যে মাশরুম বা ব্যাঙের ছাতা রাতারাতি পূর্ণতা লাভ করে, তাই ওই মাশরুম থেকেই আমাদের এই ফাঙ্গি কথাটা এসেছে। এবার ছত্রাক কেমন হয়? সংজ্ঞা: ইউক্যারিওটিক, ক্লোরোফিলবিহীন। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেশিরভাগ ছত্রাক সাধারণত মিথজীবী হয়। তারা কি করে? মৃত বস্তু থেকে খাবার নেয়। দেখবি গাছের গুঁড়িটা মারা গেছে, সেই মরা গুঁড়ির মধ্যে খাবার
মানে তারা খাবার নেয়। এবার এরা রেণু তৈরি করে এবং পরভোজী এবং থ্যালোফাইট। থ্যালোফাইট মানে এদের দেহের মধ্যে কোনো মূল কাণ্ড পাতা এরকম গঠন থাকে না। এবার ডিস্ট্রিবিউশন, ছত্রাক সব জায়গায় পাওয়া যায়, জলে স্থলে সব জায়গায়। দেহটা কেমন হয়? এবার এখান থেকে পড়া শুরু। বেশিরভাগ ছত্রাক আমাদের বহুকোষী হয়। বহুকোষী হয় কেবলমাত্র ইস্ট। ইস্ট হচ্ছে আমাদের একমাত্র কি এককোষী ছত্রাক। গেল। এবার তুই অ্যাগারিকাসের ছবিটার দিকে তাকা। এখানে দেখতে পাচ্ছিস কতগুলো অণুসূত্র আছে। এই এক একটা অণুসূত্রকে আমরা বলছি হাইফা। হাইফা বা হাইফি। আর অনেকগুলো অণুসূত্র মিলে এই যে টোটাল গঠনটা তৈরি করেছে না, টোটালটা, এটাকে আমরা বলবো মাইসেলিয়াম। কি বলবো? মাইসেলিয়াম। তাহলে ভালো করে বুঝবি, হাইফা হচ্ছে এক একটা অণুসূত্র, আর অনেকগুলো অণুসূত্রকে একত্রে বলবো আমরা মাইসেলিয়াম। ক্লিয়ার? এইবার ছত্রাকে দুই ধরনের আমাদের মাইসেলিয়াম মানে সরি হাইফা থাকতে পারে। কি কি হাইফা থাকতে পারে? এই দিকে ছবিটার দিকে তাকা। কিছু কিছু ছত্রাকের মধ্যে কোনো রকম ব্যবধায়ক থাকে না, মানে মাঝখানে কোনো রকম সেপারেশন ওয়াল থাকে না। যাদের মধ্যে থাকে না তাদেরকে আমরা বলি সিনোসাইটিক হাইফা। তাহলে এই এটা কি সিনোসাইটিক হাইফা। আর বেশিরভাগ ছত্রাকের মধ্যে আমরা দেখতে পাবো এই যে মাঝখানে বাউন্ডারি আছে, মানে দুটো নিউক্লিয়াসের মাঝখানে বাউন্ডারি আছে, তখন তাকে আমরা কি বলবো? সেপ্টেট হাইফা। তাহলে বুঝলি সিনোসাইটিক হাইফা আর সেপ্টেট হাইফার মধ্যে ডিফারেন্সটা কোথায়? উপরে একবার লেখাটা দেখে নে। দেখ, ছত্রাকের ইস্ট ছাড়া, ইস্ট তো এককোষী, এখানে কোনো হাইফা পাবি না। বেশিরভাগেরই দেহটা কি হয়? সরু সুতোর মতো, এদের হাইফা বলে। এবং অনেকগুলি হাইফার জালককে একত্রে কি বলে? মাইসেলিয়াম। এবার কিছু কিছু এই দেখ বহু নিউক্লিয়াস যুক্ত হাইফাকে আমরা কি বলবো? সিনোসাইটিক হাইফা। উদাহরণ রাইজোপাস। রাইজোপাস রাইজোপাস নামক যে ছত্রাকটা আছে যেটা রুটির মধ্যে জন্মায়, সেটার মধ্যে কিন্তু আমরা সিনোসাইটিক হাইফা দেখতে পাবো। ক্লিয়ার? এবার ছত্রাকের যে কোষ প্রাচীর, তার প্রধান উপাদান হচ্ছে কাইটিন। তাহলে এটা মাথায় রাখিস। পলিস্যাকারাইড শর্করাও থাকে, বাট এটা হচ্ছে প্রধান। এবং কাইটিন কি দিয়ে তৈরি আমি তোদের শর্করা পড়াইছি, ওখানে বলে দিয়েছি। এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন। এখানে এই প্রত্যেকটা শর্করার নাম হচ্ছে কি? এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন। এটা কি? এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন। ক্লিয়ার? কারো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? থাকলে বলি। এইবার এইবার তোদের কি আছে? এই যে পুষ্টি। তাহলে আমি বলে দিলাম ছত্রাক বেশিরভাগই হয়তো মৃত বস্তু থেকে খাবার নেয়, অন্যের থেকে খাবার নেয়, তাই পরভোজী। আবার মিথজীবী রূপে উপস্থাপন করে। যেমন তোরা এই যে গাছটার মধ্যে দেখতে পাচ্ছিস, এই গাছের মধ্যে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? লাইকেন। এই যে লাইকেনের মধ্যে কে কে থাকে? আমাদের শৈবাল থাকে আর ছত্রাক থাকে। এবার এখানে ছত্রাকটা হচ্ছে খাদ্যবস্তু, মানে জল, ফসফেট। আমি এখানে লিখে দিই। একটা হচ্ছে শৈবাল, আর এটা হচ্ছে আমাদের ছত্রাক। এবার শৈবালকে বলা হয় ফাইকোবায়ন্ট। ফাইকোবায়ন্ট। আর ছত্রাককে বলে মাইকোবায়ন্ট। মাথায় যেন থাকে এটা, বায়ন্ট, BIONT। ক্লিয়ার? এবার শৈবাল হচ্ছে তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাবার তৈরি করে একে খাবার দেয়, তাহলে একে খাদ্য দেয়। আর ছত্রাক কি করে? জল, তারপর হচ্ছে ফসফেট, এগুলো শোষণ করে কাকে দেয়? শৈবালটাকে দেয়। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে লাইকেনের ছবি। লাইকেন। এবার উন্নত উদ্ভিদ যেমন ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের
এটা হচ্ছে মূলের কোষ, মূল তার কোষ, এবং এটা হচ্ছে ছত্রাকের অনুসূত্রটা সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যায়। এরা উদ্ভিদ থেকে কি নেয় বলতো? খাবার নেয়, তার বিনিময়ে উদ্ভিদকে জল, ফসফেট প্রদান করে। এই গঠনটাকে আমরা বলবো মাইকোরাইজা। তাহলে দুইটা জিনিস বুঝলি? মাইকোরাইজাটা না বুঝলে আমাকে বলবি। গেল। এইবার ছত্রাকে আমাদের বিভিন্ন ধরনের রেণু দেখা যায়। তোরা এটাকে ফলো করবি না, আমি এটাকে না ডিলিট করে দিচ্ছি, এটা গন্ডগোল আছে। এখানে যা লেখা পাচ্ছি বেশিরভাগই এনসিইআরটির, এবং যেগুলো প্রয়োজনীয় এনসিইআরটিতে নাই ওগুলো আমি কিন্তু যোগ করে দিয়েছি। যার ছবি আসছে না, কি বলিস? এই ছবি আসতেছে না? আসছে তো। ও, ওর নেটওয়ার্ক খারাপ আছে। রাজীব, তোর নেটওয়ার্ক খারাপ। দাঁড়া তো, আমি এটা একটু অন্য পেজে নিয়ে যাই। গেল। এবার এখানে প্রথমে দেখে তোর একটু মাথা খারাপ হবে, কিন্তু যখন বুঝবি পড়াটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবার ছত্রাকে বিভিন্ন ধরনের রেণু দেখা যায়। আপাতত জাস্ট নামগুলো দেখ। কনিডিয়া, স্পোরাঞ্জিও রেণু, চলরেণু, এগুলো হচ্ছে অযৌন রেণু। উস্পোর, জুস্পোর, জাইগোস্পোর, ব্যাসিডিওস্পোর, অ্যাসকোস্পোর, এগুলো হচ্ছে যৌন রেণু। কি জিনিস বলবো। এবার এই রেণুগুলো অঙ্কুরিত হয়ে ফ্রুট বডি তৈরি করে। ফ্রুট বডি যেমন একটা বললাম, এই অ্যাগারিকাসের ক্ষেত্রে এই যে ছাতার মতো গঠনটা, এটাকে বলে ফ্রুট বডি বা ফল দেহ। এখানে রেণু তৈরি হয়। এবার ডিটেলসে যখন আসবো তখন আমরা করব। এবার যৌন চক্র, এখানে ওগুলো বুঝবি না। এবার বাকি আমি তোদের একটা শৈবালের যদি জীবন চক্র দেখাই তাহলেই বুঝতে পারবি ব্যাপারটা। দাঁড়া এক সেকেন্ড, একটু এগুলো একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এটা এখন পড়াবো? আচ্ছা দেখে নে। এখানে তোর অ্যাগারিকাসের জীবন চক্র সম্বন্ধে দেওয়া আছে, ক্লিয়ার? এইবার সবার প্রথমে শুরুটা পড়াটা শুরু করবি এখান থেকে, এই জায়গাটা থেকে। তোরা যা ছবিটা দেখ। এবার এটা একটা হচ্ছে হাইফার ছবি দেওয়া আছে, এইটা আর একটা হাইফার ছবি, এবং হাইফা গুলো কিন্তু হয় হ্যাপ্লয়েড। তাহলে এটাও হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। এবার হাইফার মধ্যেও ডিফারেন্স আছে। এখানে ছেলে মেয়ে বলতে, এখানে ছেলে মেয়েগুলোকে দেখ প্লাস মাইনাস দিয়ে চিহ্নিত করছে। এখানে ছেলে মেয়ে নাই, মানে এখানে ছেলে মেয়ে বোঝাচ্ছে যে জেনেটিক্যালি তারা আলাদা। লালটার জেনেটিক ভ্যারিয়েন্ট আলাদা, নীলটার জেনেটিক ভ্যারিয়েন্ট আলাদা, তাই নিউক্লিয়াস গুলোকে লাল আর নীল দিয়ে চিহ্নিত করছে। তো সবার প্রথমে কি হবে, দুইটা বিপরীতধর্মী হাইফা পাশাপাশি আসলো, এবং আসার পর এই জায়গাটা দিয়ে ফোকাস করিস, তারা দুজনে মিলে যায়। যখন দুইটা হাইফার সাইটোপ্লাজমের মিলন হবে তখন তাকে আমরা কি বলবো? প্লাজমোগ্যামি। এই দেখ, দুইটা হাইফার মিলন হয়ে গেছে না এই জায়গাটায়, একটা লাল নিউক্লিয়াস আর একটা নীল নিউক্লিয়াস দেখ পাশাপাশি চলে আসছে। নিউক্লিয়াস গুলোর মিলন হয়নি এখনো, জাস্ট কোষ দুইটার মিলন হলো। গেল। এইবার যখনই বৃষ্টি পড়ে এই হাইফা থেকেই আমাদের এরকম করে ফল দেহের সৃষ্টি হয়। এখনো নিউক্লিয়াস গুলোর কিন্তু মিলন হয়নি, তাহলে ফ্রুট বডি তৈরি হলো। এইবার এই ফ্রুট বডির একটা অংশের ছবি দেখানো হচ্ছে, যে নিচের দিকের অংশগুলো, সেটাকে আবার জুম করে দেখানো হচ্ছে এখানে। এখানে দেখ আমাদের এখনো দেখ নিউক্লিয়াস গুলোর মিলন হয়নি। এই অবস্থাটাকে বলবো ডাইক্যারিওটিক স্টেজ। ডাই KARYOTIC, ডাইক্যারিওটিক স্টেজ কখন বলবো? যখন একটা কোষের মধ্যে দুটো আলাদা আলাদা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। বোঝা গেল? তাহলে দেখ N+N লেখা আছে, কারণ এই নিউক্লিয়াসটাও N, এটাও N। এইবার কি হবে? নিউক্লিয়াস দুটার মিলন হবে। নিউক্লিয়াসের মিলনকে আমরা কি বলবো? ক্যারিওগ্যামি। এই দেখ ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়ে গেল না? বুঝলো? এবার মিওসিস হবে এই ডিপ্লয়েড নিউক্লিয়াসের,
এবার মিওসিসের ফলে কি 4টা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এবার দেখ, কোষ বিভাজন হয়নি, বাট 4টা নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। বুঝা গেল? এইবার এই যে অংশে, এই যে অংশগুলোর আমি যদি বড় করে একটু ছবি আঁকি, এটা টোটাল ছবিটা হচ্ছে এরকম। তার মধ্যে 4টা নিউক্লিয়াস আছে। এই টোটাল গঠনটাকে আমরা বলবো ব্যাসিডিও কার্ভ। ব্যাসিডিও কার্ভ, ঠিক আছে? সেখানে যে কোষগুলো আছে, পরবর্তীতে এদের চারিদিকে কোষ প্রাচীর তৈরি হয়। তার মনে কর নিউক্লিয়াসটা এটা, তার চারিদিকে কোষ প্রাচীর। নিউক্লিয়াসটা এটা, চারিদিকে কোষ প্রাচীর। নিউক্লিয়াসটা এটা, চারিদিকে কোষ প্রাচীর। এগুলোকে আমরা বলবো ব্যাসিডিও স্পোর বা ব্যাসিডিও রেণু। বাংলায় বলবো ব্যাসিডিও রেণু। এই রেণুগুলোর মধ্যে অর্ধেক হবে আমাদের লাল, আর অর্ধেক কেমন হবে? নীল হবে, তাই না? এখানে কি ছিল? অর্ধেক নীল অর্ধেক লাল, তাই অর্ধেক নিউক্লিয়াস হবে নীল অর্ধেক লাল। তাই অর্ধেক নিউক্লিয়াস নীল অর্ধেক লাল। এই রেণুগুলো যখন মাটিতে গিয়ে পড়বে, প্রত্যেকটা থেকে এরকম হাইফা সৃষ্টি হবে। লালগুলো থেকে লাল হাইফা, নীলগুলো থেকে নীল হাইফা। পরবর্তীতে আবার হাইফাগুলোর মিলন হবে, সেম প্রক্রিয়া চলতে থাকবে। তাহলে সবার প্রথমে 2টা হাইফা পাশাপাশি আসলো, সাইটোপ্লাজম মিলে গেল, প্লাজমোগ্যামি। নিউক্লিয়াসগুলো এখনো মিলে নাই। নিউক্লিয়াসগুলো না মিলা অবস্থাকে আমরা বলবো ডাইক্যারিওটিক স্টেজ। তারপর মিলে যায়, তখন ডিপ্লয়েড হয়ে যায়। মিলার প্রক্রিয়াকে বলবো ক্যারিওগ্যামি। তারপর মিওসিস হবে, রেণু তৈরি হবে, রেণুগুলো আবার মাটিতে পড়বে, আবার হাইফার সৃষ্টি করবে। এইবার দেখতো এই জায়গাটা বুঝলি কিনা? যৌন জনন 3টি ধাপে ঘটে। 2টি নিশ্চল গ্যামেট, মানে এখানে হাইফাগুলোর মিলন হলো, প্লাজমোগ্যামি। তারপর নিউক্লিয়াসের মিলন হবে, ক্যারিওগ্যামি। তারপর ডিপ্লয়েড নিউক্লিয়াসটার মিওসিস হবে, তারপরে হ্যাপ্লয়েড রেণু তৈরি হবে। হ্যাঁ কি না? তারপরে দেখ এটা, এই লাইনটা, এগুলো আমি টোটাল বললাম। যৌন মিলন করে যখন হাইফাগুলা কাছাকাছি এসে মিলিত হয়, ডিপ্লয়েড কোষ তৈরি হয়। এবার কিছু ছত্রাকের ভাগ আছে যেগুলোর মধ্যেই তুই ডাইক্যারিওটিক স্টেজটা দেখতে পাবি। তাহলে ডাইক্যারিওটিক স্টেজটা আমি বলে দিলাম কোনটা, যেখানে আমাদের একটা কোষের মধ্যে 2 ধরনের কি থাকবে, আমাদের নিউক্লিয়াস থাকবে। কিন্তু সব ক্লাস শ্রেণীর মধ্যে পাবি না, অ্যাস্কোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিসের মধ্যেই পাবি, পড়বো পরে। এদের মধ্যেই অন্তর্বর্তী ডাইক্যারিওটিক দশা থাকে। তারপর কি আছে? এই অবস্থাকে বলে ডাইক্যারিয়ন, এবং পরবর্তী সময়ে ডিপ্লয়েড নিউক্লিয়াস গুলো মানে মিলিত হয়ে ডিপ্লয়েড কোষ তৈরি করে। যা এই যে দেখ, ডিপ্লয়েড যখনই, কোথায় গেল রে, এই যে, তারপরে সেখান ডিপ্লয়েড কোষগুলো থেকে আমাদের কি কি বলছি, মিলিত হয়ে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কোষ গঠন করে এবং ছত্রাকের ফলদেহ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের রাস বিভাজন হবে, এবং তারপর হ্যাপ্লয়েড রেণু তৈরি হবে। সেম, ডিপ্লয়েড তৈরি হলো, তারপর মিওসিস হলো, তারপর রেণু তৈরি হলো, তারপর আবার আমাদের হাইফার সৃষ্টি হলো। কেউ বুঝে না থাকলে বল। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বল। এটাই তোরা করবি কিন্তু, হ্যাঁ ছাত্ররা, কোনো সমস্যা নেই। এই শান, রে বলতো ডাইক্যারিওটিক স্টেজ ব্যাপারটা কি? তাড়াতাড়ি মাইক অন কর। কি রে? পূর্ণিমাকে রে?
পূর্ণিমাকে একটু মাইকটা অন করো। হ্যাঁ স্যার। কে? হ্যাঁ আমি প্রত্যুষ? প্রীতম। প্রীতম, বলতো প্রীতম ডাইকার প্রীতম। টেস্টটা কি? স্যার এখানে কিছু দেখাই যাচ্ছিল না তখন। আমি হুম, অন্য মোবাইল থেকে আবার জয়েন করলাম তো, আচ্ছা ঠিক আছে। সারা, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সারাথিটা কি? সারাথি কে রে? সারাথি, একটু মাইকটা অন করতো। বলে না কেন, কথা কয় না কেন? গেল, এটা আর যাবো না, নাহলে সময় নষ্ট হবে। তাহলে দুইটা হাইফা মিলন হলো, প্লাজমোগামি হলো, ডাইকরিটিক স্টেজ হলো, ডিপ্লয়েড নিউক্লিয়াসটা মিওসিস হলো, আবার রেণু তৈরি হলো, আবার হাইফা। এভাবে জীবনচক্র চলতে থাকে। এইবার কি বলছে, কিসের উপর নির্ভর করে ছত্রাককে ভাগ করা যায়? মাথায় যেন ভালো করে থাকে। কি কি? অঙ্গ সংস্থান, রেণু সৃষ্টি এবং অঙ্গ সংস্থান বলতে হাইফাটা কেমন, তার মধ্যে ব্যবধায়ক আছে না ব্যবধায়ক নেই। এখানে কি ব্যবধায়ক নেই, আর এখানে হচ্ছে আছে, ওটাই হচ্ছে অঙ্গ সংস্থান। রেণু সৃষ্টি, রেণুটা কেমন টাইপের হয়, অ্যাসকো রেণু, ব্যাসিডিও রেণু, তারপর হচ্ছে ফলদেহটা কেমন, সেটার উপর নির্ভর করে ছত্রাককে আমরা এই বিভিন্ন ভাগে ভাগ করি। কি কি ভাগ? ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস। এবং এখানে কেবলমাত্র ফাইকোমাইসিটিসের মধ্যে আমাদের ব্যবধায়ক থাকে না, বাকি তিনটার মধ্যে আমাদের ব্যবধায়ক থাকে। এটা ব্যবধায়ক যুক্ত। তাহলে কিসের উপর নির্ভর করে ভাগ করা হচ্ছে সেটা যাতে মাথায় থাকে। এইবার সবার প্রথমে আমাদের কি আছে? ফাইকোমাইসিটিস, এটা নিয়েই পড়বো। ফাইকোমাইসিটিসের আগে উদাহরণগুলো দেয়। কি কি উদাহরণ? রাইজোপাস, মিউকর, আলবুগো, এগুলো হচ্ছে উদাহরণ। এবার রাইজোপাস হচ্ছে রুটির উপর জন্মায়, তাই লেখা আছে, তাই রুটিতে জন্মানো ছত্রাক। আলবুগো হচ্ছে সর্ষে গাছের একটা প্যারাসাইটিক, এই যে দেখ, সর্ষে গাছের মধ্যে সবুজ কালার, সাদা কালারের দাগ দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে ওই আলবুগো নামক ছত্রাকটা। মিউকর, এও আমাদের কি করে ব্রেডের মধ্যে এও জন্মায়, এই মিউকরও জন্মায়। আমাদের মাংসের মধ্যে, মাছের মধ্যে যদি কিছুদিন ফেলে রাখিস, সেখানেও আমাদের মিউকর জন্মাবে। এইবার আমরা রাইজোপাসের জীবন চক্রটা একটু দেখব। এখানে জীবন চক্রটা না পড়লে তুই লেখাটা বুঝবি না। আমি জুম করছি, উপরের যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে অযৌন জনন, ঠিক আছে? আর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যৌন জনন। ক্লিয়ার? এইবার সবার প্রথমে অযৌন জননটা দেখি। অযৌন জননে আমাদের দুজনের দরকার নেই, একজন দিয়েই হবে। এখানে কি হচ্ছে দিকে দেখ, এখানে একটা হাইফার ছবি আছে। এবার হাইফার দেহ থেকেই কিছু উপবৃদ্ধির সৃষ্টি হয়। এই যেমন উপবৃদ্ধিটার ছবি দেওয়া আছে, এই উপবৃদ্ধিটার নাম কি? স্পোরাঞ্জিও ফোর। ফোর কিন্তু, হ্যাঁ, স্পোরাঞ্জিও ফোরের মধ্যেই আমাদের রেণুস্থলী তৈরি হয়, যেটাকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াম। তাহলে এইটা হচ্ছে আমাদের রেণু স্থলী, বাংলায় বলবো ইংরেজিতে বলবো স্পোরাঞ্জিয়াম। এবার এটা ইয়ং স্পোরাঞ্জিয়াম আস্তে আস্তে পরিণত হচ্ছে, এই ভেতরের অংশটাকে আমরা বলবো কোলুপ্লাজম। এর কাজ জল সঞ্চয় করে এই বাইরের অংশটাতে দেওয়া, এবং এই বাইরের অংশটাতে আমাদের রেণু তৈরি হয়, দেখতে পাচ্ছিস? এবার তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি? রেণুগুলো, রেণু বা স্পোর। তাহলে যেহেতু রেণুস্থলীর মধ্যে তৈরি হচ্ছে, এই রেণুগুলোকে বলবো স্পোরাঞ্জিও স্পোর। এই যে দেখ, ইংরাজি নাম কি? স্পোরাঞ্জিও স্পোর। এই স্পোরাঞ্জিও রেণুগুলো যখন মাটিতে গিয়ে পড়বে, অঙ্কুরিত হয়ে আবার একটা হাইফার সৃষ্টি করবে। বুঝলি?
স্পোরাঞ্জিও মানে হাইফাটা থেকেই আমাদের স্পোরাঞ্জিও 4, তারপর স্পোরাঞ্জিয়াম তৈরি হলো, রেণু তৈরি হলো, রেণুটা আবার মাটিতে পড়লো, আবার একটা হাইফার সৃষ্টি করলো, এভাবে চলতে থাকে। আবার এখানে যেমন রেণুস্থলীর সৃষ্টি হচ্ছে, কখনো কখনো এরা হাইফাটার মধ্যেকার কিছু অংশ খাদ্যবস্তু জমায় এরকম করে ফুলে যায়, এটাকে আমরা কি বলবো, ক্ল্যামাইডোস্পোর। স্পোরটা যখন হাইফা থেকে আলাদা হয়ে যাবে, মাটিতে পড়বে, আবার একটা হাইফার সৃষ্টি করবে। বুঝলি? তাহলে এখানে একজন দিয়েই হয়ে যাচ্ছে, তাই এটা একটা অযৌন জনন। বুঝলি? এবার যৌন জনন করব। যৌন জননে আমাদের কি হয়, নিচের ছবিটা দেখ। সবার প্রথমে দুটা বিপরীত ধর্মী হাইফা কাছাকাছি আসে, দেখ একটা প্লাস আর এটা কি মাইনাস। এগুলোকে আমরা বলবো প্রোগ্যামেটানজিয়া, মানে গ্যামেট তৈরি হওয়ার আগের ধাপ। তারপর কি হবে, দুইটা মধ্যে প্লাজমোগ্যামি হবে, সাইটোপ্লাজম মিলে গেল। এবার রাইজোপাসের মধ্যে একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, তাহলে নিশ্চয়ই এই গ্যামেটানজিয়াগুলোর মধ্যেও কি থাকবে, একাধিক নিউক্লিয়াস থাকবে। তাহলে এই জায়গাটায় মিডিল অংশটা যেখানে মিলন হয়ে গেল, সেই জায়গাটায় আমাদের কি দুই ধরনের নিউক্লিয়াস থাকবে, কিছু থাকবে লাল আর কিছু থাকবে কি পার্পল কালারের। আমি এখানে পার্পলের জায়গায় নীল নীলটা দিই। তাহলে এই জায়গাটায় আমাদের দুই ধরনের আমরা নিউক্লিয়াস পাবো। ঠিক আছে, এবার দুটা মিলে গেল। এবার এই জায়গাটাকে আমরা বলবো জাইগোস্পোর। এই দেখ আমরা কি বলছি, ইয়ং জাইগোস্পোর, মিডিলের জায়গাটা, সেটাই এই জাইগোস্পোর। দেখ এবার পরিণত হচ্ছে। এবার এই জাইগোস্পোর থেকেই আমাদের একটা উপরের দিকে শাখা সৃষ্টি হবে, এটাকে আমরা বলবো জাইগোস্পোর। তার মাথায় তৈরি হবে জাইগোস্পোরাঞ্জিয়াম, এটা রেণুস্থলীটা, যার মধ্যে কি তৈরি হবে, আমাদের রেণু তৈরি হবে। রেণুগুলো মাটিতে অঙ্কুরিত হয়ে আমাদের আবার হাইফার সৃষ্টি করবে। বোঝা গেল? একই জিনিস। তাহলে এখানে রেণুগুলোকে আমরা কি বলবো, কি বলবো, রেণুগুলোকে জাইগোস্পোর। তাহলে এই যে রেণুগুলো এখানে মিওস্পোর লিখেছে, এগুলোকে আমরা বলতে পারি জাইগোস্পোর। তাহলে তোরা এটা হচ্ছে কি যৌন রেণু। তাহলে দেখ ওই যে প্রথমের দিকে যে ছিল রেণু ডিফারেন্ট টাইপের হয়, তার মধ্যে দেখ এই দেখ জাইগোস্পোরটা তোরা পড়লি, তাই না? স্পোরাঞ্জিও রেণুটা তোরা পড়লি। তাহলে এইভাবে এক এক করে রেণুগুলো পড়বি। এবার যদি তোদের আমি জিনিসটা তো বুঝিয়ে দিলাম, এবার লেখাটা পড়। দেখ কোথায় থাকে, জলজ পরিবেশে, স্যাঁতসেঁতে পরিবেশে থাকে। তারপর সিনোসাইটিক হয়, মানে একটা কোষে একাধিক নিউক্লিয়াস। তাহলে এদের এই যে রেণুগুলো জিওস্পোর অ্যাপ্লানোস্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়। তারপর রেণুগুলো রেণুস্থলীর ভিতরে তৈরি হয়। তারপরে এবার যৌন জনন আছে, তো দুটি গ্যামেটের যখন মিলন হয় কি তৈরি হয়, আমাদের জাইগোস্পোর। এটা ভালো করে। এবার গ্যামেটগুলি একই রকম হলে আইসোগ্যামেট, আলাদা হলে উগ্যামেট। তাহলে এখানে দেখতে পাচ্ছিলি দুইটা গ্যামেট কেমন ছিল, আমাদের একই ধরনের ছিল, মানে জেনেটিক্যালি আলাদা বাট গঠনগতভাবে সেম। তাহলে তাদেরকে আমরা কি বলবো, আইসোগ্যামেট। এবার এটার না প্রয়োজন নাই, তাই আমি এটাকে মুছে দিচ্ছি, বেকার বেকার এগুলো তোদের ঝামেলার সৃষ্টি করবে, মুছেই দিচ্ছি এটাকে। এবার তাহলে পরিচিত আমাদের নাম কি, মিউকর, রাইজোপাস আর হচ্ছে আলবুগো, এইটুকু করলেই হবে। এই বুঝছিস ফাইকোমাইসিটিস, এবং ফাইকোমাইসিটিসের উদাহরণ কি মাথায় যেন থাকে, এইটুকুই পড়বি, গেল। এরপর পড়বো অ্যাসকোমাইসিটিস, এর মধ্যে পড়বে আমাদের ইস্ট, পেনিসিলিয়াম, এগুলো পড়বে। এবার ইস্ট দেখ, ইস্ট হচ্ছে এককোষী জানিস। এবার ইস্ট কিন্তু ডিপ্লয়েডও হতে পারে, হ্যাপ্লয়েডও হতে পারে। এবার
ইস্টের ক্ষেত্রে একটা কোষ দেহই গ্যামেটের হিসেবে কাজ করে, মানে ওই গ্যামেট ওই কোষ, ঠিক আছে, আলাদা কোনোভাবে গ্যামেট তৈরি হয় না এখানে। দেখ এইখানে দুইটা হ্যাপ্লয়েড ইস্ট, এরা কোরকোদ্গম পদ্ধতিতে মুকুল সৃষ্টি করতে পারে। এবার এগুলোকে আমরা গ্যামেটানজিয়াও বলতে পারি। দেখ কিছু গ্যামেটানজিয়া প্লাস প্লাস, আবার কিছু আছে মাইনাস মাইনাস, মানে জেনেটিক্যালি এরা আলাদা, সবগুলোই কেমন হ্যাপ্লয়েড। এবার দুইটা গ্যামেটানজিয়ার ডিফারেন্ট টাইপের মিলন হলো, তখন তাকে আমরা কি বলবো, প্লাজমোগ্যামি। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস কি হয়ে গেল, মিলে গেল। তারপর নিউক্লিয়াসের মিলন হয়ে গেল, তারপর কি হলো, ডিপ্লয়েড ইস্ট হলো। এবার এ কোরকোদ্গম যদি করে, তাহলে এখান থেকে যে কোরকটা সৃষ্টি হবে সেটাও কি হবে, ডিপ্লয়েডই হবে। তাহলে এই যে কোরকটা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু যখন প্রতিকূল পরিবেশ থাকবে তখন সে কোরক তৈরি না করে তার নিউক্লিয়াসটার মিওসিস ঘটাবে। এই যে তার নিউক্লিয়াসটা, ডিপ্লয়েড নিউক্লিয়াসটা মিওসিস করে চারটা আমাদের কি সৃষ্টি করবে বলতো, নিউক্লিয়াসের সৃষ্টি করবে। পরবর্তীতে এই নিউক্লিয়াসগুলো চারিদিকে কোষ প্রাচীর তৈরি হয়ে তৈরি করবে অ্যাসকোস্পোর বা অ্যাসকোরেনু। তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাসকোস্পোর বা অ্যাসকোরেনু। আর এখানে এই টোটালটাকে বলবো আমরা অ্যাসকাস। এবার পরবর্তীতে অ্যাসকোস্পোর গুলা যদি মাটিতে পড়ে তখন আবার এরকম করে হ্যাপ্লয়েড ইস্টের সৃষ্টি করবে। তাহলে অ্যাসকোরেনু কার জীবন চক্রে দেখা যায়, ইস্টের। তাহলে এই যে দেখ আর একটা নতুন যৌন রেণু তোরা করলি, এই দেখ অ্যাসকোস্পোর, বোঝা গেল। এইবার এইবার আমরা দেখব ওর যৌন চক্রটা। অযৌনটা তো পড়লাম, মানে সরি ইস্টটা তো আমরা পড়লাম। এবার একবার দেখে নে তো, এরা সাধারণত কি বলছে, স্যাক ফাঙ্গাস নামে পরিচিত, থলির মতো দেখতে হয়, বেশিরভাগই বহুকোষী হয় এক্সেপ্ট ইস্ট। এরা মৃতজীবী, মৃত বস্তুতে খাবার নেয়, বিয়োজক মানে এরা জটিল বস্তুকে ভাঙে। আবার পরজীবী হতে পারে, অথবা ক্যাপ্রোফেগাস মানে পায়খানা খেতে পারে, যেমন অ্যাসকোবোলাস, একে বলা হয় কপ্রোফিলাস ফাঙ্গাস। কারণ এই পশুর মলের মধ্যে জন্মায়। এবার মাইসিলাম কেমন হয়, শাখান্বিত এবং প্রস্থপ্রাচীর যুক্ত। তার মানে মাইসিলামটা কেমন হবে, মানে হাইফাগুলো কেমন হবে এরকম, এবং তাদের মাঝখানে কি থাকবে, ব্যবধায়ক থাকবে। ক্লিয়ার? তারপরে এদের যৌন রেণুগুলোকে আমরা পড়ে নিলাম। দেখ অ্যাসকোস্পোর বলবো, এগুলো থলির ভিতর তৈরি হয়। অ্যাসকো রেণুগুলো অঙ্কুরিত হয়ে অ্যাসকোকার্প তৈরি করে। ক্লিয়ার? তাহলে এদের ফলদেহর নাম কি, অ্যাসকোকার্প। এই যে দেখ, এই যে আমাদের এটার মধ্যে নাই ভালো দেওয়া, এইটা যখন পড়বো এই যে দেখবো আমরা অ্যাসকোকার্প, এই যে এই গোলটার ছবি হচ্ছে অ্যাসকোকার্প, এটা পড়বো, এটা এখনই দ্বারা পড়িনি। এরপর তোদের যে জীবনচক্র আছে সেটা হচ্ছে পেনিসিলিয়ামের। পেনিসিলিয়ামের অযৌন জননও হয়, যৌন জননও হয়। টেনে হয়তো পড়েছিস, পেনিসিলিয়ামের মধ্যে কনিডিয়া দেখা যায়। এটা একটা হাইফা। এবার হাইফা থেকেই কিছু এরকম করে সূত্রাকার অংশের তৈরি হয়। এবার এইখানে দেখ ছবিটা দেওয়া আছে, এই সূত্রাকার অংশগুলোর নাম কি, কনিডিও ফোর। কনিডিও ফোর দেখ, তার মাথার অনেক গঠন দেখা যায়, ওই কনিডিও ফোরের উপরে আমাদের কনিডিও রেণু বা কনিডিয়া তৈরি হয়। দেখ কনিডিয়া, যেগুলো মাটিতে অঙ্কুরিত হয়ে আবার হাইফা সৃষ্টি করবে। তাহলে পেনিসিলিয়ামের মধ্যে আমাদের কনিডিয়া দেখা যায়, এটা একটা অযৌন রেণু। এবার যৌন জননটা কেমন করে হয়, একটু ডিফিকাল্ট এটা। সবার প্রথমে এটা হচ্ছে আমাদের ইয়ং অ্যাস্ট্রোগোনিয়াম। এবার এটা একটা, অ্যাস্ট্রোগোনিয়াম মানে হচ্ছে মনে রাখবি মেয়ে। আর আরেকটা হচ্ছে অ্যান্থ্রেডিয়াল, এটা হচ্ছে ছেলে। যেহেতু এই দেখ এদের মধ্যে একটাই নিউক্লিয়াস আছে, সেটা মাইটোসিস প্রক্রিয়ায়
বিভাজিত করে অনেকগুলো নিউক্লিয়াসে রূপান্তরিত করে। দেখ, অ্যাসকোগোনিয়ামটার মধ্যে একাধিক নিউক্লিয়াস আছে, বাট অ্যানথ্রেডিয়ালটার মধ্যে একটাই নিউক্লিয়াস আছে। তো পরবর্তীতে কি হয়, আমাদের এই ছেলেটা আর মেয়েটার সাইটোপ্লাজমটা মিলে যাচ্ছে, এই জায়গাটা দেখ মিলে যাচ্ছে না, যার ফলে অনেক বিজ্ঞানী বলে যে এখানকার লাল নিউক্লিয়াসটা এখানে প্রবেশ করে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী এই মতবাদটা মানে না। তারা বলে যে না, এই ছেলেটার কোনো পার্টি ভেতরে প্রবেশ করে না, বরং বিজ্ঞানীরা কি বলে, এই মেয়েগুলোর এই শাখাটা আছে তো, মেয়েগুলোর দুইটা নিউক্লিয়াসের পরপর ব্যবদায়ক সৃষ্টি হয়, দুইটা নিউক্লিয়াস পরপর ব্যবদায় সৃষ্টি হলো। এই ছবিটার দিকে তাকা, তাহলে ছেলে পার্টটার কোনো কাজই নেই বেশিরভাগ বিজ্ঞানীর মতে। তো দেখ, প্রত্যেকটা কোষে কয়টা করে নিউক্লিয়াস, দুইটা করে। এবার এটারই একটা ছবি দেওয়া আছে এখানে। এবার তার পরবর্তীতে কি হয়, আমাদের দুইটা নিউক্লিয়াস মিলে যায়, এই দুইটা নিউক্লিয়াস কি হয়ে গেল, আমাদের মিলে গেল। এবার এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা আমাদের মিওসিস হয়। তাহলে মিওসিসের পরে আমাদের কয়টা নিউক্লিয়াস তৈরি হবে, চারটা। আর এটা একটা থলিটার মধ্যে থাকবে, এই থলিটার নাম হচ্ছে অ্যাসকোকার্প। ঠিক আছে, পরবর্তীতে আবার মাইটোসিস হয়। তাহলে চারটা নিউক্লিয়াসের মাইটোসিস হলে আটটা কোষ তৈরি হবে। এখানে দেখ, আটটা নিউক্লিয়াসের সৃষ্টি হলো। এবার পরবর্তীতে এই অ্যাসকোকার্প থেকে আমাদের রেণুগুলো বের হবে। কয়টা রেণু, আটটা রেণু বের হয়ে মাটিতে অঙ্কুরিত হয়ে আবার আমাদের মাইসেলিয়ামের সৃষ্টি করবে। বুঝলি, পড়াটা দেখে নি। দেখ, অযৌন রেণু কনিডিয়া, কনিডিফোর নামক গঠনে তৈরি হয়। তারপর যৌন রেণু হচ্ছে অ্যাসকোস্পোর, যা অ্যাসকোকার্পের মধ্যে তৈরি হয়। এবার আরো কিছু উদাহরণ আছে এই ধরনের আমাদের এই অ্যাসকোমাইসিটিসের আরো কিছু উদাহরণ কি, এই যে অ্যাসপারজিলাস, তারপর হচ্ছে তোরা নিশ্চয়ই পড়েছিলি ক্লাস 10-এ, অ্যাসপারজিলাস নাইগার যকৃৎ ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে, ওই অ্যাসপারজিলাস। তারপর ক্লাভিসেপস পুরপুরিয়া, এটা একটা ছত্রাক যা থেকে আমরা একটা ড্রাগ পাই, এলএসডি। এই ড্রাগটা আমাদের হেলুসিনোজেন হিসেবে কাজ করে, হেলুসিনোজেন হিসেবে কাজ করে, মানে এই ভ্রম তৈরি করে। গাঁজা খাইলে মানুষ কেমন হয়, গাঁজা খাইলে যেটা নাই সেটা ভাববি, মনে হবে আকাশে উড়ছিস। আমি খাইনি কোনোদিনও, বাট লোকে বলে যে গাঁজা খেলে মনে হবে আকাশে উড়ছিস, এরকম ভাব। এটাকে বলা হয় ভ্রম তৈরি করা, যেটা নেই সেটা মনে হবে কেউ তোকে মারতে আসছে, কেউ তোকে খুন করতে যাচ্ছে। এটা হচ্ছে হেলুসিনোজেনিক ড্রাগ। তো এই যে এলএসডি, এটা জীবের মধ্যে লাগায় রাখলে নেশা হয় আর কি, এটাই। তো সেটা আমরা এই ছত্রাক থেকে পাই। তারপর নিউরোস্পোরা, নিউরোস্পোরা আমাদের বিভিন্ন জেনেটিক পরীক্ষায় কাজে লাগে, তাই তোমাকে পড়তে হবে। এই যে জিনগত পরীক্ষার ক্ষেত্রে নিউরোস্পোরা ব্যবহৃত হয়, এইটুকু থেকে পড়তে হবে। তারপর হচ্ছে মোরেল আর ট্রাফেল, এগুলো হচ্ছে কিছু সুস্বাদু ছত্রাক যেগুলো প্রচুর এক্সপেন্সিভ, 1 লাখ 1.5 লাখ টাকা কেজি, এই মোরেল আর ট্রাফেল গেল। এই আমি এর থেকে বেশি যেতে চাই না আজকে, কারণ হচ্ছে আমি সারাদিন প্রায় 3:30 থেকে টানা পড়াচ্ছি, আমি 1 মিনিটও সময় পাইনি। তোদের কেমিস্ট্রি ক্লাসও আছে, আমি তোদের কালকে বাকি এখান থেকে পড়াবো। আমি টোটালটাই গ্রুপে দিয়ে দিচ্ছি, বাকিটা আমি কালকে দিব, কালকে পড়াবো, কারণ আমার শরীর চলছে না, আমি মুখটাও ধুইলাম না আর বাড়ি এসে। যারা ক্লাস করেছিস খুব ভালো, 40 মিনিটের ক্লাস হলো, বেশি নিতে পারলাম না। কালকে আমি দিব, তোরা এইটুকু কিন্তু করে রাখ, আমি গ্রুপে নোটটা দিচ্ছি। ব্যাসিডিও মাইসিটিস থেকে আমি কালকে পড়াবো, ছবি সুন্দর করে অ্যাড করা আছে, তোরা এইটা আজকেই এখনই পড়ে রাখ, ভিডিও রেকর্ড হয়ে গেছে।